ভ্রমণ প্রিয় বাঙালি, আর বাঙালিরা ভ্রমণে যাবে না তাই কি হয়? কেউ হয়তো সমুদ্রের ডাকে সাড়া দিচ্ছে, বা কেউ হয়তো পাহাড়ে আর জঙ্গলে। অনেক ইতিহাসপ্রেমী মানুষরা আবার কোনো প্রত্নতাত্ত্বিক নিদর্শনের খোঁজে বেরিয়ে পড়েছে। আমি হলাম শেষের দলে, তাই একা একাই বেরিয়ে পড়লাম সেরকমই একটা জায়গার খোঁজে। কলকাতা থেকে একই দিনে ঘুরে আবার ফেরা যায় এরকম একটা জায়গার সন্ধান চাইছো? তাহলে আজকের ভিডিও তোমার জন্য। লেগেছে প্রবল যুদ্ধ, জিতবে কে, সাপে না নেউলে? ইছাই ঘোষ আর জটার পরে আজকে সাপ দেউলে। হ্যালো গাইস, সবাই ভালো তো? নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত। তো আমি এখন কিন্তু রয়েছি সাত দেউলে, দেখতে পাচ্ছ আমার পেছনে ঠিক রয়েছে। তো এখানে কিভাবে আসবে, কিভাবে ঘুরবে ওয়ান ডে ট্যুরে, সব কিছু ডিটেলস থাকবে আজকের ভিডিওতে। ভিডিওটা একদম স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দাও। সো হে গাইজ, আমি তুহিন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো ট্রাভেল উইথ তুহিন। চলো লেটস গো। প্রথমে তোমাদের বলে দিই তোমরা এখানে কিভাবে আসবে। তো বন্ধুরা, আমি এখন কিন্তু রয়েছি হাওড়া স্টেশনে, আর আজকের গন্তব্য হচ্ছে পূর্ব বর্ধমানের সাত দেউল। আর এই সাত দেউলে যাওয়ার জন্য বর্ধমানের দুটো স্টেশন রয়েছে, একটা মেন লাইনে হচ্ছে মেমারি আর কড লাইনে মশাগ্রাম। তো আজকে আমি কড লাইনে যাচ্ছি। কড লাইনে যাওয়ার এটাই কারণ কড লাইন যে স্টেশনটা রয়েছে মশাগ্রাম, সেখান থেকে একটুখানি কাছে এই সাত দেউল, প্রায় 4 কিলোমিটার। আর যদি তোমরা মেমারিতে নামো সেখান থেকে প্রায় 7 কিলোমিটার। সকাল 8:25 ট্রেন রয়েছে হাওড়া থেকে বর্ধমান লোকাল, আর ভাড়া হচ্ছে, টিকিটের ভাড়া হচ্ছে 20 টাকা করে। যাতায়াত একসাথেই কেটে নিয়েছি। সকাল 8:25 পরে 9:30, 10টা 17তেও ট্রেন রয়েছে। তোমরা চাইলে সেগুলোতেও আসতে পারো, তবে তাড়াতাড়ি এলে ঘুরে নিয়ে তাড়াতাড়ি ফিরে যাওয়া যায়। দেখতে দেখতেই পৌঁছে গেলাম মশাগ্রাম স্টেশনে। তো বন্ধুরা, কলকাতা থেকে প্রায় 70 কিলোমিটার পেরিয়ে আমি কিন্তু চলে এসেছি মশাগ্রাম স্টেশন। এখানে ঢোকানোর টাইম ছিল 9:54, ঢুকিয়েছে 10:20-তে, মানে মোটামুটি 20-25 মিনিট লেট করেছে। তো এবার ব্রিজ পেরিয়ে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যেতে হবে। সেখান থেকে গিয়ে বাইরে গিয়ে সেখান থেকে টোটো বা অটো দেখছি কিভাবে যাওয়া যায়। ওই পারে আমাদেরকে যেতে হবে। বাইরে অনেক খাবারের দোকান রয়েছে, এখান দিয়ে খেয়ে নিতে হবে। দেখো দুই ধারে খাবারের দোকান। বাইরে একটা দোকান থেকে 30 টাকা দিয়ে লুচি তরকারি খেয়ে নিলাম। তো এখানে মোট 7টা স্টেশন রয়েছে, মানে 7টা প্ল্যাটফর্ম রয়েছে আর কি। তো 1 নম্বর দিক থেকে বেরিয়ে দেখালাম তোমাদেরকে, ওখানে খাওয়া দাওয়া রয়েছে। ওখানে খাওয়া দাওয়া করলাম। তো ওখানে শুনলাম যে এখানে যদি ওখান থেকে মানে 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে যদি টোটো নিয়ে তোমাদেরকে দেউলে পৌঁছাতে হয় তাহলে আর কি রিজার্ভ করতে হবে। ওখান থেকেই বললো যে এপারে চলে আসতে, মানে যেদিকে 6 নম্বর বা 7 নম্বর প্ল্যাটফর্ম রয়েছে সেখান থেকে আমি এখন নামছি। নেমে এই যে দেখো এখান দিয়ে নামছি, নেমে এখান দিয়ে বললো টোটো পাওয়া যাবে। টোটো আর কি নর্মাল যেরকম 10 টাকা 20 টাকা না সেরকমভাবে যাবে। আর ওই পার থেকে যেতে হলে রিজার্ভ করতে হবে। তো তোমরা যদি রিজার্ভে কেউ যেতে চাও তাহলে ওপার থেকে যেও। আমি যেহেতু একা আছি তো আমি রিজার্ভ আর করবো না। দেখি এখান থেকে প্রায় 4 কিলোমিটার, যদি টোটো নাও পাই হাঁটা লাগাবো। এ দেখো এরকম সাইডে ক্ষেত রয়েছে, চারিদিকে দোকানপাট, এরকম রাস্তা, এখান দিয়ে যেতে হবে। ওই যে দূরে দেখা যাচ্ছে স্টেশন, আর এই হচ্ছে রাস্তা। এপারে এসে টোটো পেলাম না, হাঁটাই লাগিয়েছি। এখান থেকে দেখাচ্ছি প্রায় 3.5 কিলোমিটার, প্রায় 40 মিনিটের মতো লাগবে পৌঁছতে। চলো যাই। চারিদিকটা খুব সুন্দর আর কি, আর ওয়েদারটাও মোটামুটি ঠিকঠাক আছে, তো হাঁটতে প্রবলেম হবে না। এরকম গ্রামের পথ, দুই ধারে ক্ষেত, আর মাঝখান দিয়ে এরকম আঁকা বাঁকা রাস্তা, এদিন বেঁকে বেঁকে চলে গেছে। আর দূরে দেখতে পাচ্ছি ওটা ন্যাশনাল হাইওয়ে হবে। তো বন্ধুরা, তোমরা যারা ভাবছো যে এখানে এসে এরকমভাবে হেঁটে হেঁটে যেতে হবে, প্রবলেমেটিক ব্যাপার, সেটা কিন্তু একদম না। আমি একা আছি তাই আমি আর রিজার্ভ করলাম না টোটো। এপার থেকে যেহেতু কাছে তাই এপার থেকেই আমি হাঁটা লাগালাম। আমার অভ্যাস আছে, এবার যাদের অভ্যাস নেই এরকম ঘোরার তারা কিন্তু ওই পার থেকে যখন 2-4 জন মিলে তোমরা যদি আসো বা সোলো ট্রিপে আসো, তোমাদের কাছে টাকা পয়সা থাকে, তাহলে ওপার থেকে টোটো রিজার্ভ করে যেতে পারো। আমি করলাম না, আমার পার্সোনাল চয়েস। আমার খরচা করতে চাইছি না একটা ছোটো ট্রিপে এত টাকা, 100-200 টাকাও নিতে পারে, সেই জন্য আর কি। আমি সব থেকে কম খরচে বা বাজেটের মধ্যে কিভাবে ঘোরা যায় সেটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, আর এবারেও সেটাই করলাম। এই জায়গাটা দিয়ে আমি এলাম, এই রাস্তা দিয়ে ঘুরে 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 এই যে দেখতে পাচ্ছ রাস্তাটা,
এখান দিয়ে এসে এই হচ্ছে মেন রোড, এখানে আমি উঠলাম। তো এখান দিয়ে এখন অনেকটা সোজা হেঁটে তারপরে আই থিঙ্ক ডান দিক রয়েছে। তোমাদেরকে আমি জানাচ্ছি পুরোটাই কীরকমভাবে হেঁটে যদি তোমরা আসো সোলো ট্রিপে একা, তাহলে তোমরা কীভাবে যাবে। কারণ আমি বেসিক্যালি সোলো ট্রিপ করতেই বেশি পছন্দ করি, ছোটোখাটো। আজকের ওয়েদারটা খুব ভালো, এটাই হচ্ছে প্লাস পয়েন্ট। রোদ টোদ লাগছে না গায়ে, শীতের হালকা আমেজ এখনও রয়েছে। হাঁটতে হাঁটতে এই দেখো দূরে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মশাগ্রাম কান্ট্রি রিসর্ট। ঠিক আছে, তোমরা যদি এখানে এসে একবেলা থাকতেও চাও বা একদিনের জন্য স্টে করতে চাও, তাহলে কিন্তু এখানে এসে থাকতেও পারো। তোমরা যারা বাইক বা গাড়ি নিয়ে আসবে তারা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে হয়ে চলে আসতে পারো এখানে। বন্ধুরা দেখতে পাচ্ছ এই দিকটা দিয়ে আমি হেঁটে এলাম। এই দিকটা থেকে হেঁটে এসে এই যে দেখছো একটা ব্রিজ, এই ব্রিজটার তলা দিয়ে কিন্তু তোমাদেরকে যেতে হবে। মানে এই দিক থেকে এসে এই দিকে সোজা যেতে হবে। চলো এবার এইদিকে যাওয়া যাবে। রাস্তা ক্রস করতে হবে, এখানে একটু সাবধানে রাস্তা ক্রস করবে, প্রচুর গাড়ি এখানে, এরকম প্রচুর গাড়ি এখানে ক্রস হচ্ছে। এই ব্রিজের তলাটা দিয়ে এলাম রাস্তা ক্রস করে, এবার আমাদেরকে সোজা যেতে হবে আবার রাস্তা ক্রস করে। তো রাস্তা ক্রস করে যখন এলাম দেখতে পাচ্ছ এখান থেকে আর 950 মিটার দেখাচ্ছে, হেঁটে হচ্ছে প্রায় 13 মিনিট মতো। রাস্তাটা ভালো করে দেখে নাও, যারা এরকম সোলো ট্রিপে আসতে চাইছো একদিনের ট্যুরে বা বন্ধুদের সাথে বা গাড়ি নিয়ে, তারা কিন্তু এই রাস্তাটাই ইউজ করো। রাস্তা কিন্তু বেশ সুন্দর, চারপাশে দোকানপাট রয়েছে। গ্রাম যে ফাঁকা সেরকম ব্যাপারটা নেই, একটু তো ফাঁকা হবেই গ্রামের সাইডটা। তবে যারা ভাবছো যে একা আসবো, কীরকম রাস্তা কীরকম হবে, জায়গা ঠিকঠাক কিনা, দুই ধারে দেখালাম তোমাদের দোকানপাট দেখতে দেখতে এলে। আর রাস্তায় লোকজন রয়েছে, ফাঁকা না একদমই ঠিকঠাক। তো যাদের একদিনের ট্রিপে কোথাও যেতে চাইছো চলে আসতে পারো এখানে। তো আমি 10:50 স্টেশনে ওখান থেকে হাঁটা শুরু করেছিলাম খাওয়া দাওয়া করে, আর এখন বাজে 11:30। আর এই আমি পৌঁছে গেছি, দেখতে পাচ্ছি এদিকে একটা চাপা কল রয়েছে, এই বাঁশঝাড়, আর এই রাস্তাটা দিয়ে কিন্তু তোমাদেরকে যেতে হবে। এই যে দেখতে পাচ্ছ সাদা একটা গেট, ঠিক তার অপোজিটের রাস্তা, ওই দূরে ঘেরা রয়েছে, এটাই হচ্ছে ঘেরা সব, এটাই কিন্তু হচ্ছে সাতদেউল। এটা কিন্তু বেসিক্যালি লোকজন আসে বাইক নিয়ে একদিনের ট্যুরে, ড্রাইভ করে কেউ আসে। বেসিক্যালি এরমভাবে বেশি আসে লোকজন। ট্রেনে করে এই জায়গাটায় লোকজন কম আসে, তার জন্য অনেকের কাছে এই জায়গাটার পরিচিতিও নেই। এত সুন্দর একটা ঐতিহাসিক জায়গা রয়েছে আমাদের পূর্ব বর্ধমান জেলাতে। ট্রেনের পথ তো আমি দেখিয়ে দিলাম তোমাদের। তোমরা মেন লাইনে এলে মেমারি হয়ে আসো, আর যদি কড লাইনে আসো তাহলে এই মশাগ্রাম হয়ে আসো। মশাগ্রাম থেকে যদি কেউ দেখে থাকে ভিডিও, তাদেরকে রিকোয়েস্ট করব যে এরকম একটা টোটো সার্ভিস অ্যাটলিস্ট চালু করার 6 নম্বর বা 7 নম্বর দিক থেকে সাতদেউল অবধি। কারণ কি অনেকে আছে যারা সবাই বাইকে আসতে পারে না, সবাই গাড়িতে আসতে পারে না, অনেকের নেই, তারা ট্রেনে ট্রাভেল করতে ভালোবাসে। তো তাদের জন্য সুবিধা হয়ে যাবে আর কি ব্যাপারটা। এসে সেখান থেকে অনেকে হাঁটারও প্রবলেম থাকে, আমি হেঁটে এলাম তার মানে এই না সবাই হেঁটে আসতে পারবে। তো তাদের ক্ষেত্রে সুবিধা হয়ে যাবে যে টোটো সেখান থেকেও এই পার থেকেও তারা পাবে। এই মন্দির প্রত্যেকদিন সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে, আর কোনো রকমের প্রবেশ মূল্য নেই।
এখানে দেখো কত সুন্দর বাগানটা রয়েছে, প্রচুর বড় বাগানটা, চারিদিকে পিছনেও কিছুটা অংশ রয়েছে, আর এই দিকে গোল গোল করে ফুলের গাছ কিছু রয়েছে, আর মাঝখান দিয়ে তোমার রাস্তা। আর দেখতে পাচ্ছ দূরে সবাই 3-4 জন মিলে এখানে কাজ টানা করে যাচ্ছে, খুব সুন্দর করে মেনটেন করছে, যেটা বেশ দেখে ভালো লাগলো আর কি। তোমরা যখন আসবে এই জায়গাটায় খাওয়ার দাওয়ার কিন্তু তোমাদের স্টেশন থেকে খেয়েই এখানে আসতে হবে। এখানে চারিপাশে সেরকম খাবারের কিছু দোকান নেই, ওই বিস্কুট চিপস এসব পাবে, আর তাছাড়া সেরকম কিছু নেই। আর আরেকটা জিনিস, খাবার দাবার নিয়ে কিন্তু এখানে এন্ট্রি করবে না একদম, এটা আমি বলে দিচ্ছি, কারণ এটা একটা প্রোটেক্টেড এরিয়া, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে রয়েছে সাত দেউল। তো এই জায়গাটায় যখন আসবে খাওয়ার দাওয়ার নিয়ে এসে এই জায়গাটাকে নোংরা একদম করবে না। আসো, ঘোরার জায়গা, ঘুরে ভালো মতো যাও। এইসব জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যেরকম গভর্নমেন্টের দায়িত্ব, সেরকম কিন্তু নাগরিক হিসেবে আমাদেরও দায়িত্ব। তো এবার তোমাদের জানিয়ে দিই এই সাত দেউলের ইতিহাস সম্পর্কে। এই সাত দেউলের ইতিহাস সেরকম কিছু একটা ডিটেলসে জানা যায় না, তবুও যেটুকু জানা যায় সেটার মধ্যে হচ্ছে এই যে দেউলটা দেখতে পাচ্ছ, এটার নাম সাত দেউল। আর এটাই কারণ এইখানে এই পূর্ব বর্ধমান অঞ্চলে বা এই মেমারি গ্রামে কিন্তু এরকম দেউল আরও 6টা ছিল, মানে টোটাল 7টা ছিল। তার মধ্যে 6টির প্রায় ধ্বংসপ্রায় হয়ে গেছে। কোথায় রয়েছে সেটার খোঁজ আমি তো জানি না, তবে এটুকু শুনেছি সেইগুলো ধ্বংসপ্রাপ্ত। তোমরা যদি কেউ জেনে থাকো সেগুলো কোথায় রয়েছে সেগুলোর ডিটেলস কমেন্ট করে জানাতে পারো। যদি আমি পারি সেই জায়গাগুলোও কভার করার চেষ্টা করব। 7 নম্বর দেউল সেটা হচ্ছে এটা এখন ঠিকঠাক অবস্থায় রয়েছে, আর এটাকেই এখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা প্রোটেক্টেড করে রাখা হয়েছে। তো তোমরা যখন আসবে এখানকার চারিপাশে যে বাগান রয়েছে সেখানের মধ্যে ঢুকবে না, যেটুকুনি রাস্তা আছে সেইটুকুনি রাস্তার মধ্যে ঘুরবে, ছবি তুলবে, ভিডিও করবে, বাট বাগানের মধ্যে ঢুকবে না। আর এইখানে যে ইটগুলো রয়েছে এগুলো কিন্তু বহুত বছর পুরনো, প্রায় 1000 বছরের, তো সেগুলো কোনো রকম ক্ষতি করার চেষ্টা করো না। যদি চেষ্টা করো তাহলে কিন্তু এখান থেকে জেল বা জরিমানারও ব্যবস্থা রয়েছে যদি তোমরা ধরা পড়ো। তো যখন আসবে সাবধানে ঘুরো, সাবধানে ফটো তুলো। বর্ধমান শহর থেকে ঢিলছোড়া দূরত্বে মেমারির আজাপুরের সাত দেউল। দেউল শব্দের অর্থ দেবালয়। পুরাতাত্ত্বিক গবেষণা থেকে জানা যায় প্রাচীনকালে বাংলার বুকে অন্যতম প্রধান ধর্ম ছিল জৈন ধর্ম। বাংলার বিভিন্ন প্রান্তে প্রতিষ্ঠিত হয়েছিল অসংখ্য জৈন মন্দির। কালের নিয়মে দেউলগুলির অধিকাংশই আজ ধ্বংসপ্রাপ্ত। প্রায় 1000 বছরের পুরনো এই সাত দেউল একটি জৈন মন্দির। শোনা যায় পাল যুগের রাজা শালিবাহন এই দেউলটি নির্মাণ করেছিলেন। সম্পূর্ণ ইটের তৈরি এই মন্দিরের বিশেষত্ব হচ্ছে চতুর্দিকে বিশাল বাঁকানো সুউচ্চ টাওয়ার, প্রবেশদ্বারে রয়েছে ধনুকাকৃতি গেট। উড়িষ্যার যে রেক দেউল আছে সেই রেক দেউলের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারের ওপর ভিত্তি করে কিন্তু এই যে দেউলটা সাত দেউল এটি বানানো হয়েছিল। সর্বপ্রথম এর আগে আমি গেছিলাম জটার দেউলে, সেটা ছিল রায়দিঘিতে। আর কিছুদিন আগেই গড় জঙ্গলে গেলাম, সেটা হচ্ছিল দুর্গাপুরে, পশ্চিম বর্ধমান। সেই পশ্চিম বর্ধমানে আছে ইছাই ঘোষের দেউল। আর আজকে আমি এসেছি পূর্ব বর্ধমানে এই সাত দেউল দেখতে। তো মোটামুটি 3টে দেউল হয়ে গেল, এছাড়াও আরও 1-2টো দেউল বাকি রয়েছে, সেগুলো পরের কোনো ভিডিওতে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। তবে জটার দেউল আর ইছাই ঘোষের দেউল আর এই সাত দেউল 3টের মধ্যে পার্থক্য এটাই, জটার দেউল আর ইছাই ঘোষের দেউলে শিবলিঙ্গ আছে, শিব পুজো করা হয়। তবে এই দেউলে কিন্তু কোনো রকমের কোনো বিগ্রহ নেই, কোনো শিব মূর্তি নেই বা কিছুই নেই। আগের দুটো ভিডিও মানে জটার দেউল আর ইছাই ঘোষের দেউল বা গড় জঙ্গল নিয়ে যে ভিডিওটা, সেগুলো যদি কেউ না দেখে থাকো সেগুলোর লিঙ্কও ডেসক্রিপশানে আমি দিয়ে দিচ্ছি। এই ভিডিওটা দেখে নাও, তারপরে সেগুলোও দেখতে পারো, সেই দেউলগুলোতেও যেতে পারো। এই পাশটাতে মানে দেউলের ঠিক পিছন দিকটাতে
গার্ড করা, আর তার উপরটাতে বাঁশবাগান। তো এই সাইডটায় বেশ ছাওয়া রয়েছে, আর এই দিকটাতে বসলে বেশ হাওয়া টাওয়া আসছে ভালো সুন্দর। চারিদিকটা দেখো এরকম নেট দিয়ে লোহার খাঁচি করে পুরোটা ঘেরা রয়েছে, আর বিশাল কিন্তু বড় জায়গাটা, বাগানটা খুব সুন্দর। এখানে প্রি ওয়েডিং হচ্ছিল একটু আগে, প্রি ওয়েডিং শ্যুট করে এবার যাচ্ছে। এখানকার যারা লোকাল ছেলে আছে তারা এখানে ফটোশ্যুট করতে এসেছিল বিয়ের আগে, মানে আজকেই হয়তো বিয়ে, কারণ শুনলাম যে চ চ চ তাড়াতাড়ি চ, বর কোনে পক্ষ দাঁড়িয়ে আছে বা গায়ে হলুদের সময় হয়ে গেছে, এরকম কিছু একটা বলছিল। তো সে থেকেই বুঝলাম আর কি লোকাল এখানকারই কাছাকাছি। একদম সাদা ধুতি আর সাদা হচ্ছে গিয়ে তোমার স্যান্ডো গেঞ্জি পরে মাথায় টোপর পরে আর কি চলে এসছে, যেটা দেখতে বেশ ভালো লাগে। তো এখন বাজে প্রায় 1:45, 12:45, আর এতক্ষণ লাগলো আর কি ঘুরতে। আমি 11:30 এসে পৌঁছেছিলাম, প্রায় 1 ঘন্টা 15 মিনিট মতো, 15-20 মিনিট মতো লাগলো। আর এবারে আমি এখান থেকে আবার হেঁটে হেঁটে যাব মশাগ্রাম স্টেশনে, যেতে ওই 40 মিনিট মতোই সময় লাগবে, গুগল ম্যাপ ইউজ করে যাব। আর তারপরে সেখান থেকে 1:28-এ একটা লোকাল রয়েছে মশাগ্রাম থেকে হাওড়া যাওয়ার জন্য, সেটা যদি মিস করি তারপরে আবার 2:30 বা 2:35 নাগাদ আরেকটা ট্রেন রয়েছে। তো তোমাদের ট্রেনের টাইমগুলো বলে দিলাম, প্লাস তোমরা ওয়্যার ইজ মাই ট্রেন যে অ্যাপটা রয়েছে সেটা ইউজ করেও কিন্তু তোমরা ট্রেনের টাইম বুঝে তোমরা এইখান থেকে বেরিও। আমার একটু বেশি টাইম লেগেছে, যেহেতু জানো ভিডিও করছি, ফটো তুলছি, আর একা একা এসেছি, একা একা ফটো তোলা আর দুজনে থাকলে ফটো তোলা দুটোর মধ্যে টাইমের তফাৎ হয় আর কি। তো যাই হোক, এবার এখান থেকে বেরোবো আর বেরিয়ে যাব স্টেশনের দিকে। তো চলো। আবার সেই চেনা পথ দিয়ে শুরু করলাম হাঁটা। দেখতে দেখতেই পৌঁছে গেলাম স্টেশনে। ভাগ্য ভালো থাকায় 1:28-এর ট্রেনটাই পেয়ে গেছিলাম, যেহেতু কয়েক মিনিট লেট ছিল তাই। তো চলো এবার তোমাদের টোটাল খরচটা বলে দিই। ট্রেনের যাতায়াত মিলিয়ে 20 40 টাকা, ব্রেকফাস্ট 30 টাকা, আমার টোটাল 70 টাকাই খরচা হয়েছে। তোমরা যদি টোটো নাও তাহলে আরও 100 টাকা বেশি লাগতে পারে। তো বন্ধুরা, আজকে ভিডিও অবধি। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, বন্ধুদেরকে শেয়ার করে দিও, আর কমেন্ট করে জানিও কীরকম লাগলো তোমাদের আজকের এই ভিডিওটা। আর আমাকে ফেসবুক আর ইনস্টাতে ফলো করতে চাইলে লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো জায়গা নিয়ে। তো প্রথমে জন্য কিপ ট্রাভেলিং, কিপ ফুডিং, স্টে হ্যাপি।